রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদারকে শুধু একটা প্রেমের কবিতা বা বিচ্ছেদের কবিতা বললে কিন্তু ভুল হবে। এটা আসলে মানব আত্মার গভীরে একটা জটিল উত্তাল জার্নির মতো। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব কিভাবে প্রত্যাখ্যানের মতো একটা চরম হতাশার মুহূর্ত একটা গভীর দার্শনিক উপলব্ধিতে বদলে যায়। আমরা কবিতার প্রত্যেকটা লাইনের ভেতরের অনুভূতিগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আমি কি একাই কথায় ও কাজে ব্যর্থ? কেন সব মানুষই তো চেষ্টা করে, আর সফল হয় কজন? দেখুন, এই প্রশ্নটাই কিন্তু পুরো কবিতার প্রাণ। এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই স্পিকার বা বক্তার সমস্ত ভাবনা ঘুরপা খাচ্ছে, আর তার ব্যক্তিগত যন্ত্রণা থেকেই জন্ম নিচ্ছে এক ইউনিভার্সাল বা সার্বজনীন সত্যের খোঁজ। চলুন আমরাও আজ সেই জন্মের সঙ্গী হই। আমাদের আজকের আলোচনা এগোবে এই 6টা পর্ব ধরে। প্রথমে ব্রাউনিং আর তার মনোলগ, তারপর প্রত্যাখ্যানের মহত্ব, আত্মার মহাজাগতিক যাত্রা, ব্যর্থতার বিজয়, জীবন, শিল্প ও স্বর্গ, এবং সবশেষে শাশ্বত মুহূর্ত। এই পথ ধরেই আমরা দেখব কিভাবে একজন প্রেমিক তার সংকট থেকে এক পরম উপলব্ধির দিকে এগিয়ে যায়। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। কবিতার গভীরে ঢোকার আগে আমাদের একটু চিনে নিতে হবে এর স্রষ্টা রবার্ট ব্রাউনিংকে, আর তার সাথে সেই বিশেষ কাব্যিক স্টাইলকে যা তার লেখাকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে। রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন একদমই ব্যতিক্রমী কবি। মানে যখন চারপাশের সবাই সমাজের রীতিনীতি নিয়মকানুন নিয়ে লিখছেন, তিনি তখন ডুব দিয়েছিলেন মানুষের মনের গভীরে। তার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল ইনসিডেন্টস ইন দ্য ডেভেলপমেন্ট অব দ্য সোল, বা বলা যায় আত্মার বিকাশের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা। আর দ্য লাস্ট রাইড টুগেদার কবিতাটা তার সেই বিখ্যাত কাব্যগ্রন্থ ম্যান অ্যান্ড উইমেনে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, এই যে ড্রামাটিক মনোলগ, এটা আসলে কি? এটা হলো একটা চরিত্রের সাইকোলজিক্যাল আয়নার মতো। এখানে কবি কিন্তু নিজে কথা বলেন না, বরং তিনি এমন একটা চরিত্র তৈরি করেন যে একটা খুব ক্রিটিক্যাল মুহূর্তে তার ভেতরের সব চিন্তা, কনফ্লিক্ট আর দর্শন প্রকাশ করে। আর আমরা, মানে পাঠক বা শ্রোতারা, এখানে একজন সাইলেন্ট সাইকোলজিস্টের মতো, যে শুধু শুনেই চরিত্রটার গভীরতা মাপতে চেষ্টা করে। তো চলুন এবার সরাসরি কবিতায় প্রবেশ করি। প্রথম স্তবক, যেখানে প্রত্যাখ্যানের আঘাতের পরেই এক অভাবনীয় অনুরোধ পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। স্তবকের শুরুটা খেয়াল করুন। ৫ বার সেন্স বা যেহেতু শব্দটা ব্যবহার করা হয়েছে। সাহিত্যে এটাকে অ্যানাফোরা বলা হয়। এটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে বক্তার যুক্তিশীল মনকে। তিনি কিন্তু আবেগের বশে কোনো কথা বলছেন না, বরং খুব ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করে তার ভাগ্যকে একটা কঠিন সত্য হিসেবে মেনে নিচ্ছেন। আর এখানেই বক্তার চরিত্রের আসল দৃঢ়তাটা ফুটে ওঠে। দেখুন, তার মধ্যে কিন্তু কোনো তিক্ততা নেই, কোনো অভিযোগও নেই। তিনি খুব শান্তভাবে মেনে নিচ্ছেন যে তার সব ভালোবাসা, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই যে একটা স্টোইক এন্ডিওরেন্স বা সহনশীলতা, এটাই তার চরিত্রকে একটা অন্য মাত্রা দিচ্ছে। শুধু তাই না, ব্যর্থতাকে নিজের নিয়তি হিসেবে মেনে নিয়ে তিনি প্রেমিকাকে কোনো দোষারোপ করছেন না, বরং তাকে আশীর্বাদ করছেন। এই যে মহত্ব, এটাই তাকে একজন সাধারণ প্রত্যাখ্যাত প্রেমিকের থেকে অনেক উপরে তুলে দেয়, আর এখান থেকেই তার ভেতরের দার্শনিক সত্তাটা জাগতে শুরু করে। তো যখন প্রেমিক এই শেষবারের মতো একসাথে চলার অনুরোধটা করলেন, তখন প্রেমিকার মনে এক তীব্র দ্বন্দ্ব শুরু হল। তার চোখে একদিকে ছিল গর্ব, যা তাকে হয়তো সহজে হ্যাঁ বলতে দিচ্ছিল না, আর অন্যদিকে ছিল প্রত্যাখ্যাত প্রেমিকের জন্য করুণা। বক্তার কাছে ওই মুহূর্তটা ছিল যেন জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকে এক অনন্ত সময়। প্রেমিকার সম্মতির পর শুরু হলো সেই যাত্রা। আর এই যাত্রাটা শুধু বাইরের নয়, বরং এটা ছিল বক্তার আত্মার এক মহাজাগতিক রূপান্তরের সূচনা। ভাবুন একবার, প্রেমিকার সম্মতি জানানোর ওই ছোট্ট একটা মুহূর্তেই বক্তা যেন এক স্বর্গীয় আনন্দ লাভ করলেন। তিনি নিজেকে দেবতার আসনে বসালেন, মানে ডিফাইড অনুভব করলেন। তার মনে হল পৃথিবীটা যেন এই মুহূর্তেই থেমে যায়, যাতে এই আনন্দটা চিরকালের জন্য থেকে যায়। এই মেটাফার বা রূপকটা কিন্তু বক্তার মানসিক মুক্তির একটা অসাধারণ ছবি তুলে ধরে। একবার কল্পনা করুন, এতদিন ধরে প্রত্যাখ্যান আর হতাশায় তার আত্মাটা যেন একটা পুরনো মোচড়ানো পুঁথির মতো কুঁচকেছিল, আর প্রেমিকার সম্মতিতে সেই আত্মায় যেন আজ মুক্ত বাতাসে নিজেকে মেলে ধরছে, একদম সতেজ আর জীবন্ত হয়ে উঠছে। এই যাত্রাপথে বক্তা একটা গভীর দার্শনিক সত্য বুঝতে পারেন। তিনি অতীতের সমস্ত হোয়াট ইফস বা যদি কিন্তু থেকে নিজেকে মুক্ত করেন। কি হতে পারত, কেন হলো না, এই সব অর্থহীন আফসোস বা কাউন্টার ফ্যাকচুয়াল রিগ্রেট ছেড়ে দিয়ে তিনি বর্তমান মুহূর্তটাকে আঁকড়ে ধরেন। হিয়া উই আর রাইডিং, বা আমরা একসাথে চলেছি। এই মুহূর্তের সত্যের চেয়ে বড় আর কিছু নেই। এবার বক্তার ভাবনা তার ব্যক্তিগত জগৎ থেকে বেরিয়ে একটা সার্বজনীন বা ইউনিভার্সাল রূপ নেয়।
তিনি নিজের ব্যর্থতাকে মিলিয়ে দেখতে শুরু করেন মানবজাতির চিরন্তন উচ্চাকাঙ্ক্ষা আর তার পরিণতির সঙ্গে। বক্তা বুঝতে পারেন মানুষের আশা আর পাওয়ারের মধ্যে সবসময় একটা বিশাল গ্যাপ থেকে যায়। সেই যে কবিতার শুরু প্রশ্নটা, সবাই চেষ্টা করে কিন্তু সফল হয় কজন, এই উপলব্ধিটা তার ব্যক্তিগত দুঃখকে আর ছোট করে রাখে না, বরং এটাকে একটা ইউনিভার্সাল ট্রুথ বা বিশ্বজনীন সত্যের অংশ করে তোলে। দেখুন, একজন রাষ্ট্রনায়ক তার সারাটা জীবন দিয়ে দেন কিসের জন্য? ইতিহাসের বইতে মাত্র 10টা লাইনের জন্য। একজন সৈনিক জীবন উৎসর্গ করে সমাধির পাথরে খোদাই করা একটা নামের জন্য। বক্তার মতে তাদের ওই ক্ষণস্থায়ী পুরস্কারের চেয়ে তার পাওয়া এই একটা মুহূর্তের আনন্দ অনেক বেশি মহৎ, অনেক বেশি গভীর আর অনেক বেশি সার্থক। আর এখান থেকেই কবিতাটা তার সবচেয়ে গভীর দার্শনিক স্তরে প্রবেশ করে। বক্তা এবার তার এই জীবন্ত অভিজ্ঞতাকে তুলনা করেন কবি, ভাস্কর বা সঙ্গীত শিল্পীর অমর সব সৃষ্টির সঙ্গে। ব্রাউনিংয়ের দর্শনটা এখানে একদম পরিষ্কার। জীবন শিল্পের চেয়ে অনেক বড়। একজন শিল্পী তার শিল্পে যে স্বর্গীয় আনন্দকে ধরার চেষ্টা করেন, বক্তা তো সেই আনন্দকে সরাসরি জীবন্তভাবে অনুভব করছেন। শিল্প হল জীবনের একটা অসম্পূর্ণ প্রতিচ্ছবি, কিন্তু বক্তার অভিজ্ঞতাটাই হল আসল খাঁটি জীবন। হোয়াটস আ হেভেন ফর, অর্থাৎ স্বর্গ তবে কিসের জন্য? কবিতার এই একটা প্রশ্ন ব্রাউনিংয়ের দর্শনের একেবারে মূলে গিয়ে আঘাত করে। একবার ভেবে দেখুন, যদি পৃথিবীতেই আমাদের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়, তাহলে স্বর্গের আর প্রয়োজনটা কি? এই প্রশ্নের মধ্যেই কিন্তু তার জীবন দর্শনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে। ব্রাউনিংয়ের মতে পৃথিবীতে আমাদের এই অপূর্ণতা, এই অতৃপ্তি, এটাই আসলে পরকালে অনন্ত উন্নতির একটা গ্যারান্টি। তাই পার্থিব ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটা একটা উচ্চতর সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ। পৃথিবীতে যা পাওয়া গেল না, সেটাই স্বর্গে পাওয়ার আশাটাকে বাঁচিয়ে রাখে। আমরা এখন কবিতার একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট মুহূর্ত অনন্তকালের রূপ নেয়, আর ব্রাউনিংয়ের সেই বিখ্যাত আশাবাদী দর্শনটা কিভাবে এখানে মূর্ত হয়ে ওঠে। এটাই হলো ব্রাউনিংয়ের সেই বিখ্যাত রোবাস্ট অপটিমিজম বা বলিষ্ঠ আশাবাদ। এই দর্শন জীবনের সংগ্রাম বা ব্যর্থতাকে ট্র্যাজেডি হিসেবে দেখে না, বরং এগুলোকে আত্মিক বিকাশের জন্য একটা জরুরি আর মূল্যবান অংশ হিসেবে দেখে। বক্তার পুরো যাত্রাটা, প্রত্যাখ্যানের যন্ত্রণা থেকে শুরু করে ব্যর্থতাকে গ্রহণ করা এবং শেষে এক স্বর্গীয় মুহূর্তে পৌঁছানো, এই দর্শনেরই একটা নিখুঁত উদাহরণ। এখানে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং এক নতুন এবং মহৎ উপলব্ধির জন্ম হওয়া। এই কবিতাটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবনের সেরা মুহূর্তগুলো কি সত্যি সাফল্যের চূড়ায় থাকে, নাকি সেগুলো অপ্রত্যাশিতভাবে লুকিয়ে থাকে ব্যর্থতার গভীরে? এই প্রশ্নটা নিয়ে ভাবা, এটাই হয়তো দ্য লাস্ট রাইড টুগেদার পড়ার সবচেয়ে বড়